গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের অচিনপুর পর্ব ৩। তুমি কি এর মধ্যেই সিগারেট ধরেছ নাকি? না, ধরিনি। তোমার জন্য এনেছি। বলেই নবু মামা নিজে একটা সিগারেট ধরিয়ে লাল মামির দিকে তাকিয়ে হাসতে লাগলেন। লাল মামি বললেন, আমি সিগারেট খাবো না। খেতেই হবে। নবু মামা জোর করে মামির মুখে সিগারেট গুজে দিলেন। থু থু করে ফেলে দিয়ে মামি শুকনো গলায় বললেন, তুমি বড় বেয়াড়া হয়ে গেছো নবু। নবু মামা ভ্রুক্ষেপ করলেন না। কায়দা করে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলেন। একসময় বললেন, ভাবি, তোমার কাছে আমি এত চিঠি লিখলাম, জবাব দাওনি কেন? একটা তো দিয়েছি। না, এবার থেকে সব চিঠির জবাব দিতে হবে। এই বলে নবু মামা বেরিয়ে এলেন। বললেন, রঞ্জু, চল মাঠে বেড়াই। খুব বাতাস দিচ্ছে। মাঠে হাঁটলে খিদে হবে। মাঠে সে রাতে প্রচুর জ্যোৎস্না হয়েছে। চকচক করছে চারদিক। ঠান্ডা একটা বাতাস বইছে। নবু মামা চেঁচিয়ে বলল, কি জ্যোৎস্না, খেতে ইচ্ছে হয়। মনে হয় কক কক করে খেয়ে ফেলি। নবু মামা হা করে খাবার ভঙ্গি করতে লাগলো। বিস্মিত হয়ে আমি তার আনন্দ দেখলাম। অনেক রাতে বাড়ি ফিরে দেখি বাদশা মামা জলচৌকিতে চুপচাপ বসে আছেন। নবু মামাকে দেখে নির্জীব কণ্ঠে শুধালেন, কখন এসেছিস? সকালে। তুমি কোথায় ছিলে? বাদশা মামা বিড়বিড় করে কি বললেন বোঝা গেল না। নবু মামা বললেন, তোমার কি হয়েছে? বাদশা মামা এর উত্তরেও বিড়বিড় করলেন। ভাত খেতে খেতে নবু মামা বললেন, বাদশা ভাইয়ের কি হয়েছে? নানিজান বললেন, জাদু করেছে তাকে। কে জাদু করেছে? কে আবার? বউ? নবু মামা রেগে গিয়ে বলল, কি সব সময় বাজে কথা বলেন? নানিজান বললেন, কি যে গুণের বউ, তা কি আর এতদিনে জানতে বাকি আছে আমার? বাদশার দিকে চোখ তুলে তাকাতে পারিনি। লালমামি কখন যে নিঃশব্দে পিছনে এসে দাঁড়িয়েছেন জানতে পারিনি। ঠান্ডা গলায় বললেন, কে জাদু করেছে মা? নানিজান বললেন, বউ, তুমি চোখ রাঙিয়ে কথা বলো কার সাথে? আমি চোখ রাঙিয়েছি? তুমি কার পর গরম দেখাও বউ? রূপের দেমাগে তো মাটিতে পা পড়ে না। এদিকে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না আমি। বাজা মেয়ে মানুষ বলে সারা দুনিয়ায় লোকজন তোমাকে ডাকে। নবু মামা বললেন, মা, আপনি চুপ করেন। কেন চুপ করব? কারে ধরাই আমি? বাদশাকে আজ বললে কাল সে ৩ তালাক দেয়। লালমামি বললেন, তাই বলেন না কেন? ওই তো বসে আছে চৌকিতে। যান, গিয়ে বলেন। নবু মামা আর আমি দোতলায় উঠে দেখি মামি চুপচাপ বসে আছেন বারান্দায়। আমাদের দেখে উঁচু গলায় বললেন, নবু, তুমি কালকে আমাকে বাবার বাড়িতে রেখে আসবে। নবু মামা চুপ করে বসে রইলেন। নবু মামা ১ মাস রইলেন আমাদের সঙ্গে। তিনি অনেক গল্পের বই নিয়ে এসেছিলেন। সেগুলি পড়া হতো। লোহারামের কেচ্ছা বলে একটা বই ছিল। এমন হাসির! নবু মামা পড়তেন, আমি আর লালমামি শুনে হেসে গড়াগড়ি। ছোট নানিজান একেক দিন রেগে ভূত হতেন। আস্তে হাসতে পারো না বউ? তোমার শ্বশুর শুনলে কি হবে? মোহরের মা আমাদের শুনিয়ে শুনিয়ে বলত, যত হাসি তত কান্না, কহে গেল রামসন্না। নবু মামা শুনতে পেলে বলতেন, মোহরের মা, তোমার রামসন্নাকে এই বইটা একটু পড়তে দিও। দেখি বেটা হাসে কি করে কি কাঁদে। একদিন হাসির শব্দ শুনে লাজুক পায়ে সফুরা খালা এসে হাজির। দরজার ওপাশ থেকে ফিসফিস করে বলছে, ভাবি,
তোমরা কি নিয়ে হাসছো? গল্প শুনে হাসছি, হাসির গল্প। সফুরা খালা ভিতরে এসে দাঁড়িয়ে মিটমিট হাসি হাসতে লাগলেন। যেন আমাদের কোনো গোপন অভিসন্ধি টের পেয়ে গিয়েছেন। তারপর আগের মতো ফিসফিস গলায় বললেন, হাসির গল্প আমার ভালো লাগে না। তবু তিনি অনেকক্ষণ পর্যন্ত বসে নবু মামার গল্প পড়া শুনলেন। তারপর বললেন, চলো না, সবাই মিলে দিঘির ঘাট থেকে বেরিয়ে আসি। এখন তার লোকজন নেই। সেদিন থেকে আমাদের রুটিন হলো গল্প-টল্প পড়ার পর দিঘির ঘাটে বেড়াতে যাওয়া। বেড়াতে একদিন নবু মামার উল্লাসের কোনো সীমা থাকত না। স্কুল থেকে শিখে আসা একটা হিন্দি গান বেসুরা গলায় ধরতেন। ১ম লাইনটি বোধহয় এরকম ছিল, মাটি মে পরান, মাটি মে শ্রাবণ, মাটি মে তেন বন জায়েগা। পাখির ডানায় ভর করে সময় কাটতে লাগলো। অবশ্যই বেড়াতে এসে মাঝে মধ্যে লাল মামির ভীষণ মেজাজ খারাপ হয়ে যেত। সেগুলি ঘটত তখনই যখন মামি দেখতে পেতেন বাদশা মামা ঘাটের উল্টা দিকে চুপচাপ বসে আছেন। দেখে মনে হয় যেন মানুষ নয়, উইয়ের ঢিবি। এতটুকু নড়াচড়াও নেই। দেখতে নবু মামার ছুটির দিন ফুরিয়ে এলো। আমার মনে হতে লাগলো একা আমার থাকতে হলে আমি আর বাঁচব না। যতই যাওয়ার দিন এগিয়ে আসে ততই আমার কষ্ট বাড়তে থাকে। যাবার ঠিক আগের দিন সন্ধ্যাবেলা ভারী মন নিয়ে লাল মামির ঘরে বসে আছি। নবু মামাও কথা বলছেন না। এমন সময় নিচে থেকে কানাবাবি ডাকলো, ও এলাচি বেগম, ও এলাচি বেগম। লাল মামি বললেন, আসছি, কেন ডাকে দেখো না? নবু মামা বললেন, তোমার নাম এলাচি বেগম ভাবি? আমার মুখে সবসময় এলাচির গন্ধ থাকে, এই জন্য এলাচি নাম। নবু এগিয়ে মামা এগিয়ে এসেছেন। আগে তো কোনোদিন বলনি, শুকে দেখতাম। দেখি ভাবি, মাথাটা একটু নিচু করো তো। কি পাগলামি করো নবু? বলার আগেই নবু মামা লাল মামির মাথা ঝাপটে ধরেছে এবং হৈ হৈ করে উঠেছে। আরে, সত্যি তাই, এলাচির গন্ধ। ছোট নানিজান ঢুকলেন এ সময়। শুকনো গলায় বললেন, ও বউ, তোমাকে ১ ঘন্টা ধরে ডাকছে কানা বিবি। কানে শুনতে পাও তো? লাল মামি বললেন, কি জন্যে ডাকছে? সে যে তোমাকে গলায় আর কোমরে বাঁধবার জন্য তাবিজ দিয়েছিল, সেগুলো কি করেছ? ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছ? তাবিজ দিলে কি হবে? নানিজান রেগে আগুন হয়ে বললেন, কি? এত বড় সাহস তোমার? আল্লাহর কোরআন কালামকে অবিশ্বাস, রোজা নাই, নামাজ নাই, বেহায়া বেপর্দা মেয়ে। নবু মামা বললেন, মা, আপনি চুপ করেন। না, চুপ করব কেন? বউ, শেষ কথা আমার, তাবিজ দিবা কি না কও? লাল মামি বললেন, আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন। সে যদি বলে তাবিজ দিলেই আমার ছেলে মেয়ে হবে, তাহলে দিব। এমন সময় নিচে হইচই শোনা গেল। আমি আর নবু মামা গিয়ে দেখি রহমত মিয়া শিকল খুলে কিভাবে যেন বেরিয়ে পড়েছে। হাতে শিকল নাচাচ্ছে আর বলছে, কাঁচা খাইয়া ফেলামু, কাঁচা খাইয়া ফেলামু। লোকজন ঘিরে ফেলেছে তাকে, কাছে যেতে সাহস পাচ্ছে না। দু একজন লম্বা বাঁশ বাগিয়ে ধরে আছে। নানাজান বললেন, কেউ আরে মারবে না, খবরদার, সাবধানে ধরো। বহু কসরত করতে হলো ধরতে গিয়ে। শিকলের বাড়ি খেয়ে হারিস সর্দার তো প্রায় মরমর। নানাজান বললেন, যাও, নৌকায় করে পাগল হারামজাদাকে এক্ষুনি নান্দিপুরের বাজারে ছেড়ে দিয়ে আসো। এটো কাটা খেয়ে বেশ বেঁচে থাকবে। ঘাটে নৌকা তৈরি ছিল। বহু উৎসাহী সহযাত্রা তৈরি হয়ে পড়ল। একটি জলজ্যান্ত পাগলকে অন্য গ্রামের বাজারে ছেড়ে দিয়ে আসা অ্যাডভেঞ্চারের মতো। পাগল তো কিছুতেই নৌকায় উঠবে না। চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছে।
কিন্তু নৌকায় উঠেই তার ভাবান্তর হলো। হাত ডুবিয়ে দিল নদীর পানিতে। তারপর খুশিতে হেসে ফেলল। আহা! পাগলটার কারবার দেখে বড় মায়া লাগে রে। তাকিয়ে দেখি খাটের উপর বসে থেকে বাদশা মামা আফসোস করছেন। তার চোখ স্নেহ ও মমতায় চকচক করছে। পরবর্তী দুদিন বাড়ির আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত রইল। নবু মামা যে সকালে চলে যাবেন, সে সকালে লাল মামির সঙ্গে কানা বিবির একটা ছোটখাটো সংঘর্ষ হয়ে গেল। ঘুম ভেঙেই শুনি লাল মামি বলছে, "এ কানা বিবির কাজ।" "কানা বিবি, তোমার এমন সাহস?" কানা বিবি বলছে, "বাড়ির বউ মানুষ কেমন গলায় কথা কয় গো?" বিষয় আর কিছু নয়। লাল মামি ঘুমাতে গিয়ে দেখেছেন তার বালিশের নিচে শাড়ির পাড়ের টুকরো, মাথার চুল, একখণ্ড ছোট হার। এ জাতীয় জিনিস সুতো দিয়ে বেঁধে রেখে দেওয়া। বশীকরণের জিনিসপত্র হয়তো। সেই থেকে এই বিপত্তি। নবু আমাকে স্টেশনে দিয়ে আসতে আমি সঙ্গে চলেছি। রাত ২ঃ০০ ট্রেন। সন্ধ্যাবেলা খেয়ে-দেয়ে রওনা হয়েছি। হারিকেন দুলিয়ে একটা কামলা যাচ্ছে আগে, আগে। ঠান্ডা হাওয়া বইছে হু, হু করে। নবু মামা আর আমি গল্প করতে, করতে যাচ্ছি। হঠাৎ মামা বললেন, "ও, তোকে বলা হয়নি। লিলির সঙ্গে দেখা হয়েছিল আমার, সান্তাহার স্টেশনে।" প্ল্যাটফর্মে বসেছিল। আমি তাকে চিনতে পারিনি। হঠাৎ ডাকল, "নবু মামা না?" নবু মামা কিছুক্ষণ থেমে বললেন, "খুব গরিব হয়ে গেছে, রোগা হয়েছে খুব, ময়লা কাপড়-চোপড়। এমন খারাপ লাগলো দেখে।" লিলির বরের সঙ্গে দেখা হয় নাই? না। লিলি বলল, আমাকে দেখে লজ্জা পেয়ে নাকি লুকিয়ে আছে কোথাও। আর কিছু বলেনি? তোর কথা জিজ্ঞাসা করল। তার অবস্থা একটু ভালো হলেই তোকে নাকি তার কাছে নিয়ে যাবে। নবু মামা বললেন, তোর মন খারাপ হয়েছে? হ্যাঁ, আমারও হয়েছে। বিয়ের পর লিলি শ্বশুরবাড়ি গেল, মনে আছে রঞ্জু? আছে। ট্রেনে উঠে কি কাঁদাটাই না কাঁদল? নবু মামা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সেবার আমি খুব অর্থকষ্টে বললাম, স্কুলের বেতন দিতে হবে। মাঝে, মাঝে চাঁদা দিতে হয়। আগে নবু মামা যখন দিতেন, সেই সঙ্গে আমারটাও দিয়ে দিতেন। এখন আমি একলা পড়েছি। নিজ থেকে কারো কাছে কিছু চাইতে পারি না। পোশাকের বেলাতেও তাই। নবু মামার জামা-কাপড় বরাবর পরে এসেছি। লিলিও প্রায় বানিয়ে দিয়েছে। অসুবিধা হয়নি কিছু। এখন অসুবিধা হতে লাগলো। কি করব ভেবে পাই না। বাদশা মামার কাছে কিছু চাইতে লজ্জা করে। আমি খুব মুশকিলে পড়ে গেলাম। নিজেকে অবাঞ্ছিত ভাবা খুব কষ্ট ও লজ্জার ব্যাপার। আমার ভারী কষ্ট হতে লাগলো। খুব ইচ্ছে হতে লাগলো লিলির কাছে চলে যাই। কিন্তু তার কাছে চিঠি লিখে জবাব পাই না। পুরনো জায়গা ছেড়ে তারা নতুন যেখানে গিয়েছে, তার ঠিকানাও কাউকে জানাই নাই। তাছাড়া নানাজানের সংসারেও নানা রকম অশান্তি শুরু হয়েছে। তার জন্মশত্রু হালিম শেখ জমি নিয়ে মামলা শুরু করেছে। টাকা খরচ হচ্ছে জলের মতো। বৃদ্ধ বয়সে নানাজানকে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বাদশা মামাকে দিয়ে তো কোনো কাজ করাবার উপায় নেই। তিনি জড়পদার্থের মতো হয়ে গেছেন। সুফি সাহেবের বাড়ি থেকে ফিরবার পর বেশ কিছুদিন ধর্মকর্ম নিয়েছিলেন। লোকে ভালোই বলেছে। এখন সেসব ছেড়েছেন। নেশা ভাঙও নাকি করেন আজকাল। সফুরা খালাকে নিয়েও অনেক রকম অশান্তি হচ্ছে। তখন তিনি দেখতে, দেখতে বড় হয়ে উঠেছিলেন। তার বিয়ের কথাবার্তাও হচ্ছে। একবার সব ঠিকঠাক হয়ে গেল। ছেলের বাবা মেয়ে দেখে মহা খুশি। এমন ভালো স্বভাবের মেয়ে সে নাকি তার সমস্ত জীবনে দেখেনি। কিন্তু, কিন্তু বিয়ে হলো না। সফুরা খালাকে নিয়ে নানা রকম ঘটনা। তার নাকি মাথা খারাপ। রাত-বিরেতে মেয়ে নাকি পুকুর ঘাটে হেঁটে বেড়ায়। একবার কোনো মেয়ের সম্পর্কে এ জাতীয় কথাবার্তা ছড়িয়ে পড়াটা খুব খারাপ লক্ষণ।
এ নিয়ে ঘরেও অশান্তির শেষ নেই। নানি যান বিনিয়ে, বিনিয়ে গানের মতো সুরে গান। মাঝে, মাঝে আপন মনে বলেন, "আমার নসিব। বিয়ে করালাম ছেলে, বউটা বাজা, মেয়েটাও আধপাগলা।" কিন্তু যাকে নিয়ে এত অশান্তি সে সফুরা খালা নির্বিকার। আমি একদিন সফুরা খালাকে জিজ্ঞেস করলাম, "খালা, আপনি নাকি রাতে বিরেতে একা, একা ঘুরে বেড়ান?" খালা মৃদু গলায় বললেন, "একা, একা পুকুর পাড়ের একা, একা পুকুর ঘাটে বসে থাকতে এত ভালো লাগে। তাকে নিয়ে চারদিকে যে অশান্তি সেদিকে কিছুমাত্র খেয়াল নেই। আছে আপন মনে। তার জন্য আমার খুব কষ্ট হতে লাগলো।" খালাকে আমি তখন ভালোবেসে ফেলেছি। আসলে খালাকে আমি একটুও বুঝে উঠতে পারিনি। যাবতীয় দুর্বোধ্য বস্তুর জন্য মানুষের স্বাভাবিক আকর্ষণ থাকে। সেই জন্যে তার প্রতি আমার প্রবল ভালোবাসা গড়ে উঠল। আমার ইচ্ছে হলো তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব গড়ে উঠুক। কিন্তু তিনি নিজের চারদিকে একটা দেয়াল তুলে রেখেছিলেন। এই দেয়াল ভেদ করে তার নৈকট্য লাভের কোনো উপায় নেই। নিজের সৃষ্টি জগতেই তিনি ডুবে আছেন। বাইরের প্রতি একটুও খেয়াল নেই। ইচ্ছে হলো তো চলে গেলেন পুকুর পাড়ে। একা বেড়াতে গেলেন বাগানে। এসব দেখে শুনে কেন জানি না আমার একটা ধারণা হয়েছিল। সফুরা খালা বড় রকমের দুঃখ পাবো জীবনে। এরকম মনে করবার কোনো কারণ ছিল না। কিন্তু আমার মনে হতো, একে হয়তো ইনটিউশন বলে। পরবর্তী জীবনে দেখেছি আমার ধারণা অক্ষরে, অক্ষরে মিলে গেছে। দুঃখ এসেছে এবং অত্যন্ত সহজভাবে জীবনের প্রাত্যহিক ঘটনার মতো দুঃখকে তিনি গ্রহণ করেছেন। এই মেয়ের গল্প আমি অন্য কোথাও বলব। আজ শুধু হাসান আলীর কথাটাই বলি। হাসান আলী বাজারে কিসের যে ঠিকাদারি করত। ২৬-২৭ বছর বয়স, ভীষণ গরিব। নানাজানের কিরকম যেন আত্মীয়। থাকতো নানাজানদের বাংলা ঘরে। বাড়ির বহির্মহলে অতিথি অভ্যাগতদের জন্য নির্মিত ঘরকেই বাংলা ঘর বলা হতো। অত্যন্ত নিরীহ ধরনের ছেলে। যতক্ষণ ঘরে থাকতো ততক্ষণ বসে, বসে হিসাবপত্র করত। আমরা সে সময় তার ঘরে হাজির হলে বিনা কারণে আঁতকে উঠত। তারপরে সহজ হওয়ার চেষ্টা করতে গিয়ে চোখ লাল করে এক বিশ্রী কাণ্ড। প্রতি হাটবার দিন দেখতাম সে অল্প কিছু মিষ্টি কিনে এনেছে। মিষ্টি আনা হয়েছে নানাজানের বাড়ির মানুষদের জন্যই, কিন্তু দেওয়ার সাহস নেই। অনেক রাতে কাউকে ডেকে হয়তো ফিসফিস করে বলল, "একটু মিষ্টি এনেছিলাম।" বাড়ির মানুষ তখন ঘুমে। বাড়ির প্রায় মানুষই তখন ঘুমে। সফুরা খালা একদিন বললেন, "ও রঞ্জু, হাসান আলী বলে একটা লোক নাকি থাকে বাইরের ঘরে?" আমি বললাম, "হ্যাঁ, আপনি জানলেন কি করে?" ওয়াল্লাহ মজার ব্যাপার হয়েছে। পরশুদিন দিঘির পাড়ে একা, একা গিয়েছি। দেখি কে একজন লোক চুপচাপ বসে আছে। আমি বললাম, "কে ওখানে?" লোকটি বলল, "আমার নাম হাসান আলী। আমি আপনাদের বাংলা ঘরে থাকি।" আমি তখন ভাবলাম ফিরে যাই। লোকটা বলল, "এত রাতে আপনি একা, একা আসেন কেন? কত সাপ-খোপ আছে?" আমি বললাম, "আপনি তো আসতেন, আপনার সাপের ভয় নেই?" লোকটা তখন কি বলল জানো রঞ্জু? "না।" বলল, "আপনি বড় ভালো মেয়ে।" এই বলেই হনহন করে চলে গেল। কি কাণ্ড দেখেছ? এর কিছুদিন পরেই শুনলাম হাসান আলী নানাজানের কাছে তার ছোট মেয়েটিকে বিয়ে করবার প্রস্তাব করেছে। নানাজান তো রেগেই আগুন। বাড়িতে হাসাহাসির ধুম পড়ে গেল। সফুরা খালা শুধু বললেন, "আহা! বেচারা গরিব বলেই কি সবাই এরকম করবে? ছি!" লাল মামিও কথা শুনে বললেন, "আমাদের সফুরার ভাতারকে নিয়ে কেউ তামাশা করবে না, খবরদার। সফুরা মনে কষ্ট পায়।" নানিজান মামির কথা শুনে রেগে যান।
চেঁচিয়ে বলেন, "এ কি কথা বলার ঢং বউ? ব্যাপারটা এখানেই শেষ হলো না।" নানাজান হাসান আলীকে এখনকার বাস উঠিয়ে চলে যেতে বললেন। শরৎকালের এক সকালে নৌকা করে হাসান আলী চলে গেল। দুটি ট্রাঙ্কের উপর বিবর্ণ শতরঞ্জিতে ঢাকা একটা বিছানা। তার পাশে মুখ নিচু করে বসা হাসান আলী। সফুরা খালা এরপর থেকে অস্থির হয়ে পড়লেন। মুখে শুধু এক বুলি, বিনা দোষে কষ্ট পেল লোকটা। নবু মামা অনেক পরে ঘটনা শুনে বলেছিলেন, আমি থাকলে দিতাম শালার ঘাড়ে গদাম করে এক ঘুষি। সফুরা গাল্লা বিষণ্ণ কণ্ঠে বলছেন, ছি নবু ছি। অচিনপুরের গল্প বলতে গিয়ে গভীর বিষাদে মন আচ্ছন্ন হয়ে আসছে। অনুভব করছি, সুখ এবং দুঃখ আসলে একই জিনিস। সময়ের সঙ্গে সঙ্গে সুখ বদলে গিয়ে দুঃখ হয়ে যায়, দুঃখ হয় সুখ। জীবনের প্রবল দুঃখ ও বেদনার ঘটনাগুলি মনে পড়লে আজ আমার ভালো লাগে। প্রাচীন সুখের স্মৃতিতে বুক বেদনায় ভারাক্রান্ত হয়। হাসনার কোলে ৩ মাস বয়সের যে শিশুটি এ সংসারে প্রবেশ করেছিল, তার ভূমিকা তো যুক্তিসঙ্গত কারণেই তৃতীয় পুরুষের ভূমিকা হবে। তার উপস্থিতি হবে ছায়ার মতো। সরফরাজ খানের এই পরিবারটির সুখ-দুঃখ তাকে স্পর্শ করবে না। কিন্তু আমি তাদের জীবনের সঙ্গে কত ঘনিষ্ঠভাবেই না জড়িয়ে পড়লাম। বাদশা মামার মলিন চেহারা দেখলে আমার মন কাঁদে। সফুরা খালা যখন হেসে হেসে কথা বলেন, রঞ্জু, আমার খুব ইচ্ছে একদিন অনেক রাত্রে পুকুরে একা একা সাঁতার কেটে গোসল করি। পুকুর ঘাটে তুমি আমার জন্য একটুখানি দাঁড়াবে রঞ্জু, কেউ যেন জানতে না পারে। তখন সফুরা খালার জন্য আমার গাঢ় মমতা বোধ হয়। অথচ আমি নিশ্চিত জানি একদিন লিলির চিঠি আসবে। আমি এদের সবাইকে পিছনে ফেলে চলে যাব। হালিম শেখের সঙ্গে পরপর ২টি মামলাতে নানাজানের হার হলো। এতদিন যে জমিতে নানাজানের দখলত্ব ছিল, হালিম শেখের লোকজন লাল নিশান উড়িয়ে ঢোলার কাঁসার ঘণ্টা বাজাতে বাজাতে সে জমির দখল নিল। গ্রামের লোকজনকে গরু জবাই করে খাওয়ালো হালিম শেখ। জমির পরিমাণ তেমন কিছু নাই, অর্থ ব্যয় হয়েছে সামান্য। নানাজানের মতো লোকের কাছে সে টাকা কিছুই নয়। কিন্তু তিনি ভেঙে বললেন, রোজকার মতো উঠানে বসে কোরআন পাঠ করতে বসেন না, নিজের ঘরে চুপচাপ বসে থাকেন। অত্যন্ত অল্প সময়ের ভিতর স্বাস্থ্য ভেঙে গেল, খাওয়া কমে গেল, রাতে ঘুমোতে পারেন না। উঠোনে অনেক রাত পর্যন্ত চেয়ার পেতে বসে থাকেন। নানিজান মাথায় হাওয়া করেন, পায়ে তেল মালিশ করে দেন। দিন ৭ পর নানাজান ঘোষণা করলেন, তিনি বেশি দিন বাঁচবেন না। সম্পত্তির বিলি বন্দোবস্ত করতে চান। নবু-মামার কাছে চিঠি গেল, তিনি যেন পত্রপাঠ চলে আসেন। পড়াশোনার আর প্রয়োজন নেই। লোক পাঠিয়ে দামি কাফনের কাপড় কেনালেন। কবরের জন্য জায়গা ঠিক করা হলো। কবর পাকা করবার জন্য ইট আনানো হলো। মওলানা ডাকিয়ে তওবা করলেন। বাড়ির সবাই এই নিঃশব্দ মৃত্যুর প্রস্তুতি দেখতে লাগল। ঠিক এই সময় বড় নানিজান মারা গেল। মোহরের মা রোজ সকালে দুধ নিয়ে যায় নানিজানের ঘরে। সেদিন কি কারণে যে দেরি হয়েছে, দুপুরের দিকে বাটি ভর্তি দুধ নিয়ে গিয়েছে। ঘরে ঢুকেই বিকট চিৎকার। মৃত্যু এসেছে নিঃশব্দে। কেউ জানতেও পারেনি কখন কিভাবে মারা গেলেন। আমরা সবাই তার ঘরের সামনে ভিড় করে দাঁড়ালাম। পরিপাটি বিছানা পাতা। বিছানার চাদর পর্যন্ত একটুও কুঁচকায়নি। বড় নানি যান সেই পরিপাটি বিছানায় শক্ত হয়ে পড়ে আছেন। ইঁদুর কিংবা অন্য কোনো কিছু তার ঠোঁট আর একটা চোখ খেয়ে গেছে।
বিকট হাঁ করা সেই মৃত্যু দেখে সফুরা খালা ও মা গো বলে কাঁদতে লাগলেন। লাল মামি সফুরা খালার হাত ধরে তাকে নিচে নিয়ে গেলেন। নানা জানের জন্য কেনা কাফনের কাপড়ে তার কাফন হলো। নানা জানার জন্য ঠিক করে রাইখা জায়গায় তার কবর হলো। যে ইট নানা জান নিজের জন্য আনিয়েছিলেন, সেই ইট দিয়ে কবর বাঁধিয়ে দেওয়া হলো। সপ্তাহ খানিকের মধ্যে আমরা সবাই বড় নানিজানের কথা ভুলে গেলাম। আগের মতো ঝগড়া রং তামাশা চলতে লাগলো। বড় নানিজানের ঘর থেকে তার সমস্ত জিনিস সরিয়ে ফেলে সংসারে প্রয়োজনীয় পেঁয়াজ ও রসুন রাখা হলো গাদা করে। দিন কেটে যেতে লাগলো। একঘেয়ে বৈচিত্র্যহীন জীবন। সেই একা একা হাঁটতে হাঁটতে সোনাহালি চলে যাওয়া, পুকুর ঘাটে রাতের বেলা চুপচাপ বসে থাকা, এর বাইরে যেন আমার কোনো জগৎ নেই। সমস্ত বাসনা কামনা এইটুকুতেই কেন্দ্রীভূত। এর মধ্যে এদিন নানাজান আমাকে তার ঘরে ডেকে নিয়ে গেছেন। বলেছেন, তোমার বড় নানিজান তার নিজের সম্পত্তি তোমাকে আর লিলিকে দিয়ে গিয়েছেন দানপত্র করে। বড় নানিজান তার বাবার কাছে থেকে প্রচুর সম্পত্তি পেয়েছিলেন জানতাম। তার পরিমাণ যে কত তা কেউ জানত না। নানাজান বললেন, অনেক জায়গা জমি লিলির আসার দরকার। কিন্তু তার ঠিকানা তো জানা নেই। রাজশাহী থেকে খবর এলো স্কুল ফাইনাল দিয়েই নবমামা কাউকে কিছু না বলে কলকাতা চলে গেছেন। নানাজানের মুখ গম্ভীর হলো। নানিজানের কেন জানি ধারণা নবমামা আর কখনো ফিরবে না। তিনি গানের মতো সুর করে কাঁদতে থাকেন, তখন বলেন, এক মেয়ে পাগল, এক ছেলে বিবাগী, এক বউ বাজা। শুনলে হাসি পায়, আবার দুঃখ লাগে। বাদশাহ মামা মাঝে মাঝে নানিজানকে ধমক দেন, কি মা, আপনি সবসময় বাজাবো বাজাবো করেন। নানিজান খেপে গিয়ে বলেন, ও বাজা বউকে আমি আর কি বলে ডাকবো। আহা, এলাচি কষ্ট পায়। নানিজান কপালে করাঘাত করেন আর বলেন, আরে বউ, তুই কি জাদুটাই না করলি। বাদশা মামা চিন্তিত, বিরক্ত, ক্লান্ত মুখে চলে আসেন। নবমামা হঠাৎ করে কলকাতা চলে যাওয়ায় খুশি মনে হয় শুধু সফুরা খালাকে। আমাকে ডেকে বলেন, আমি ছেলে হলে নবুর মতো কাউকে কোনো কিছু না জানিয়ে আমিও চলে যেতাম। ৮-১০ দিন পর নবু মামা কলকাতা থেকে টাকা চেয়ে পাঠালো। নানাজান লোক মারফত টাকা পাঠালেন। নির্দেশ রইল ঘাড় ধরে যেন তাকে নিয়ে আসা হয়। বাড়িতে সিদ্ধান্ত নেওয়া হলো নবু মামাকে বিয়ে দেওয়া হবে। নানাজান মেয়ে দেখতে লাগলেন। নানিজান মহা খুশি। লাল মামিকে শুনিয়ে শুনিয়ে বলছেন, নতুন বইয়ের এক বৎসরের ভিতর ছেলে হবে। আমি স্বপ্ন দেখেছি। টাকা নিয়ে লোক যাওয়ার কয়েকদিন পরেই নবু মামা এসে বললেন। সরাসরি এসে বাড়িতে তিনি উঠলেন না, লোক মারফত খবর পাঠালেন। কাউকে কিছু না বলে আমি যেন আজিজ খাঁর বাড়িতে চলে আসি। আজিজ খাঁর বাইরের ঘরের চেয়ারে নবু মামা গম্ভীর হয়ে বসেছিলেন। মাথায় বেড়েছেন কিছু, গায়ের রং ফর্সা হয়েছে। আমাকে দেখে রহস্যময় হাসি হাসলেন। বাড়িতে কেউ জানে না তো আমি এসেছি যে? না। গুড। কি ব্যাপার নবু মামা? একটা প্ল্যান করেছে রঞ্জু। লাল মামিকে একবারে চমকে দিব। গ্রামোফোন কিনেছে আমি, ওই দেখ টেবিলে। আমি হাঁ করে টেবিলে রেখে দেওয়া বিচিত্র যন্ত্রটি তাকিয়ে দেখি। নবমামা হাসি মুখে বলেন, ৫টা রেকর্ড আছে, ৳১১৫ দাম। নবমামার প্ল্যান শুনে আমার উৎসাহের সীমা থাকে না। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে নবমামা গ্রামোফোন নিয়ে চুপি চুপি যাবেন। যে ঘরটায় আমি আর নবমামা থাকি সে ঘরটায় গ্রামোফোন বাজানোর ব্যবস্থা করা হবে। গান শুনিয়ে হকচকিয়ে বেরিয়ে আসবেন লাল মামি। অবাক হয়ে বলবেন, রঞ্জু, কি হয়েছে রে, গান হয় কোথায়? তখন হো হো করে হাসতে হাসতে বেরিয়ে আসবেন নবু মামা। উৎসাহে নবু মামা টকবক করছেন। আমি বললাম, নবু মামা, এখন একটা গান শুনি। নবু মামা বললেন, না না, এখন না, পরে শুনবি। ফার্স্টে কোনটা বাজাবো বলতো? কি করে বলবো কোনটা? সেদিন সন্ধ্যার আগে ভাবলাম ঝুম করে বৃষ্টি নামলো। সে কি বৃষ্টি, ঘরদোর ভাসিয়ে নিয়ে যায়। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের অচিনপুর পর্ব